আমন্ত্রণ করোনা নিউজিল্যান্ডের সাথে আছি শাহনাজ শালিয়ার। দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 703 জন। শনাক্ত বিবেচনায় এই হার 2.88%। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 15,60,155 জন। আর একদিনে করোনাতে মারা গেছেন 21 জন। এদের মধ্যে পুরুষ 9 জন আর নারী 12 জন। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 8 জনের। এখন পর্যন্ত মোট প্রাণহানি 27,635 জনের। করোনাতে আক্রান্ত হবার পর দেশে মোট সুস্থ হয়েছেন 15,21,113 জন। করোনার টিকা নেয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু তৈরি হয়েছে তা জানতে দরকার অ্যান্টিবডি পরীক্ষা। তবে কেউ চাইলে এই পরীক্ষা করাতে পারছেন না। স্বাস্থ্য অধিদপ্তরও নিরুৎসাহিত করছে এতে। বিষয়টি নিয়ে ভিন্ন মত আছে বিশেষজ্ঞদের মাঝেও। আশিকিন প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। দেশে মোট জনসংখ্যার 14% মানুষকে দেয়া হয়েছে করোনা টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন 9%। তবে কার শরীরে কি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে তা কেউ ব্যক্তিগতভাবে জানতে পারছেন না, কারণ গবেষণার উদ্দেশ্য ছাড়া অ্যান্টিবডি পরীক্ষার অনুমোদন নেই। কিন্তু সেই গবেষণাতেও নেই তোড়জোড়। অবশ্য ব্যক্তিগতভাবে অ্যান্টিবডি পরীক্ষার অনুমোদন নিয়ে দ্বিধায় আছেন বিশেষজ্ঞরাও। আপনি একবার সংক্রমিত হলে আমরা দেখেছি এর আগে পুনরায় সংক্রমিত হতে পারেন। আপনি ভ্যাকসিন নিয়ে আপনার অ্যান্টিবডি টাইটার যদি না বাড়ে, তাহলে সেক্ষেত্রে শঙ্কা রয়ে যায় যে আপনার সংক্রমণ আবার হতে পারে। তাই প্রত্যেকেরই আমার মনে হয় এটা একটা মানে রাইট থাকা উচিত যে হ্যাঁ, সে তার অ্যান্টিবডি টেস্টটা করিয়ে নিতে পারবে, এবং আমি দাবি করছি যে যত দ্রুত সম্ভব এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। আমি যদি অ্যান্টিবডিটা কারেক্টলি না মাপে, হ্যাঁ মানে ইয়েস নো মাপে, অনেক সময় বলা যাবে না যে ওই অ্যান্টিবডিটা টিকার কারণে না ন্যাচারাল ইনফেকশনের কারণে। এই স্পাইক প্রোটিনের এগেনস্ট অ্যান্টিবডি, কিন্তু যদি কেউ নিউক্লিওক্যাপসিডের উপর অ্যান্টিবডি মাপে কিংবা টোটাল অ্যান্টিবডি মাপে, যেখানে স্পাইক প্রোটিনের অ্যান্টিবডি নিউক্লিওক্যাপসিডের অ্যান্টিবডি দুটো মিক্স হয়ে গেছে, তাহলে কিন্তু কারেক্ট রেজাল্ট হলো না। ব্যক্তিগতভাবে পরীক্ষার বিপক্ষে স্বাস্থ্য অধিদপ্তর, তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিলে বিবেচনার কথা জানিয়েছেন তারা। প্রত্যেকটা লোকের আলাদা আলাদা শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, সেটা থেকে অ্যান্টিবডি তৈরির পরিমাণটা নির্ভর করে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে কারো হয়তো 70% হলো, কারো হয়তো 80% হলো, কারো হয়তো 65% হলো। তখন কি হবে, তখন সবার মধ্যে আবার একটা সংশয় তৈরি হবে যে এই টিকাটা বোধহয় ভালো না, আরেকটা টিকা নিতে হবে। অ্যান্টিবডি টেস্টের ব্যাপারটা শুধুমাত্র গবেষণার কাজে ব্যবহার হয় ভালো, এটাকে সব জায়গায় উন্মুক্ত করে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। অ্যান্টিবডি তৈরি হলেও করোনার বিপক্ষে তা কতদিন সুরক্ষা দিবে সেটি এখনও নিশ্চিত নয়। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে বলছেন বিশেষজ্ঞরা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। করোনার গতি প্রকৃতি নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন, মলিকিউলার বায়োলজিস্ট এবং জনস্বাস্থ্য গবেষক, নির্বাহী পরিচালক, বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন, সহযোগী অধ্যাপক, IEUB। ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। যে বিষয়টি নিয়ে প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে করোনার গতি প্রকৃতি দেখে কিন্তু মনে হচ্ছে যে করোনা মোটামুটি আমাদের দেশে নিয়ন্ত্রণে চলে এসেছে, কারণ এখন কিন্তু সংক্রমণ 3-এর নিচে আছে। এখন নভেম্বর-ডিসেম্বরের দিকে বিশেষজ্ঞরা বলছিলেন বা আশঙ্কা করছিলেন যে সংক্রমণ বেড়ে যাওয়ার এক ধরনের সম্ভাবনা আছে। তো সেই সম্ভাবনা কতটুকু আপনার কাছে মনে হচ্ছে? পৃথিবীর অন্যান্য যে মহামারী আছে সেগুলোর বিচার বিশ্লেষণে কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। এখন যে বর্তমানে যে করোনার যে সিচুয়েশন, কিছুটা স্বস্তির জন্য অবস্থা। এখন যে জিনিসটা দেখা যাচ্ছে যে আসলে যে করোনার যে গতি প্রকৃতি গত অগাস্টের ফার্স্ট উইক থেকেই কমা শুরু হয়েছে, এবং লকডাউন বা নিষেধাজ্ঞা মানে ওইটা রিল্যাক্স হয়েছে, এবং আস্তে আস্তে কমে কমে এখন 3%-এর নিচে আসছে। তো এইটাই আসলে এরকমই হওয়ার কথা আসলে। তো এখন যেই জিনিসটা হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে করোনা কি আবার ফেরত আসবে কিনা। এখন যদি আসলে এই জিনিসগুলো, যেহেতু নতুন নতুন ভাইরাস, কনফিডেন্টলি বলা মুশকিল, তবে হিস্ট্রিক্যালি যদি আমরা দেখি আরো অনেক ভাইরাল আউটব্রেক আসছে, যেমন স্প্যানিশ ফ্লু এসছে, তারপর মার্স, সার্স, হংকং ফিভার, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, তারপর রাশিয়ান ফিভার। এইভাবে ইতিহাসে অনেক এই ধরনের ভাইরাল ইনফেকশন আসছে, এবং স্প্যানিশ ফ্লুতে 50 মিলিয়ন লোক মারা গিয়েছিল।
এবং ইয়াংরা ইনফেক্টেড মানে এফেক্টেড ছিল, কিন্তু কোভিড হচ্ছে বয়স্ক লোক। তো সবকিছু মিলে যদি আমরা দেখি ভাইরাসের যে আউটব্রেক সাধারণত 1 থেকে 2 বছরের মধ্যে থাকে তীব্রতা, তারপর সাডেনলি ভাইরাসটা মানে নাই হয়ে যায়, মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এখন কেন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অনেক কারণ থাকতে পারে। তো প্রথমত কারণ হচ্ছে যে এই কোভিডের ক্ষেত্রে বাংলাদেশে যে প্রথম দিকে যে কোভিডের ভ্যারাইটিতে আসছিল অরিজিনাল, ওইটা তত বেশ মানে যেভাবে বলা হয়েছিল এশিয়াতে ওইভাবে সংক্রমণ করেনি। এজন্য বাংলাদেশে অনেক ক্রাউড হয়েছে, ঈদের মাস মুভমেন্ট হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে ওরকম ইনফেকশন হয়নি। কিন্তু সব সিচুয়েশন চেঞ্জ হলো জুনের পর থেকে, যে ডেল্টা ভেরিয়েন্ট, এবং ডেল্টা ভেরিয়েন্টের একটা স্ট্র্যান্ড দেখা যাচ্ছে যে প্রথমে আসলো যে বাংলাদেশের সীমান্তবর্তী ডিস্ট্রিক্টগুলোতে, ইন্ডিয়া আশেপাশে, গ্রাজুয়ালি আস্তে আস্তে ঢাকার দিকে আসলো। এবং এইটা দেখা গিয়েছে যে বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রচুর মানুষ ইনফেক্টেড হয়েছে, যদিও টেস্ট ওইভাবে হয়নি, এবং অনেক লোকও মারা গিয়েছে। এবং এই অবস্থা আবার আস্তে আস্তে কমা শুরু হলো। এটা একটা দিক। যারা একবার করোনায় আক্রান্ত হয়েছে তারা প্রতিরক্ষা অ্যান্টিবডি তৈরি করতে পারে, এবং রিসার্চে দেখা গেছে বেশ শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে পারে, যেটা ভ্যাকসিনের মতো কাজ করে। আর দ্য সেম টাইম আবার ভ্যাকসিনেশন হচ্ছে, অনেক লোক ভ্যাকসিন দিচ্ছে, ইনফেক্টেড হয়েছে, সবকিছু মিলে একটা আমাদের পপুলেশনে একটা প্রতিরক্ষার যে অ্যান্টিবডি বা প্রতিরক্ষা সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি নভেম্বর ডিসেম্বর আসবে? আসলে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে বাংলাদেশ এবং অন্যান্য দেশের সাথে, যে বাংলাদেশে সাধারণত ভাইরাল ফিভার গুলো হয় মানে এপ্রিল মে জুন জুলাই, এপ্রিল থেকে সেপ্টেম্বর, কিন্তু শীত প্রধান দেশে ভাইরাল বা ফ্লু আউটব্রেক গুলো হয় উইন্টারে, মানে ডিসেম্বর থেকে, নভেম্বর ডিসেম্বর থেকে। তার মানে বাংলাদেশে যে আমরা যেটা সাধারণত বলে থাকি যে নভেম্বর ডিসেম্বর আসবে, আসলে এটার সাথে ট্রেন্ড মিলে না। তো গত বছর যে নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সময় কিন্তু করোনা আউটব্রেক কম ছিল, কিন্তু আবার এপ্রিলে বেড়েছিল। তো সেই জন্য যে আমেরিকা ইউরোপের যে গতি প্রকৃতি দেখে বাংলাদেশের যে গতি প্রকৃতি ওইরকম হবে এটা আসলে বলা মুশকিল। পুরা এশিয়াতে একই রকম ট্রেন্ড দেখা যাচ্ছে। তো সেই হিসাবে সবকিছু বিবেচনা নিলে আশা করা যে আমরা করোনার যে ভয়ঙ্কর যে ব্যাপার ওইটা অতিক্রম করেছি। আশা করা যায় যে করোনা আর কখনো ভয়ঙ্কর রূপে হয়তো আমাদের এখানে আসবে না, এবং আমরা এমনটি আশা করি। অ্যান্টিবডি টেস্ট নিয়ে আমাদের একটি প্রতিবেদন গিয়েছে, আপনি নিশ্চয়ই সেটি দেখেছেন। অ্যান্টিবডি টেস্ট নিয়ে কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে এক ধরনের দ্বিমত আছে। এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। তো যে জিনিসটা হচ্ছে যে অ্যান্টিবডি টেস্ট যেটা বলা হচ্ছে, আসলে এটা কনফিউশন তৈরি করবে বিভিন্ন কারণে। প্রথমত হচ্ছে যে অ্যান্টিবডির যে তারতম্য হয় বিভিন্ন মানুষের বিভিন্ন ফ্যাক্টরের কারণে, তো এটা একটা ইস্যু। তারপর যে অ্যান্টিবডির যে কিট আমাদের দেশে ব্যবহার করে সাধারণত স্ট্রিপ বেসড, সাধারণত ইয়েস নো টাইপের রেজাল্ট দেয়। আর যেটা ইলাইজা বেসড, যেটা কতটুকু অ্যান্টিবডি হয়েছে সঠিক যে পরিমাপ করার মতো ওই ধরনের সেট আপ সাধারণত সব ডায়াগনস্টিক সেন্টারে নেই। আর যে জিনিসটা হচ্ছে যে অ্যান্টিবডি যার যদি কমও থাকে তার মানে এই নয় সে করোনা প্রতিরোধ করতে পারছে না। তো আমাদের একটা কনসেপ্ট ছিল যে অ্যান্টিবডি বেশি তৈরি হলে তাহলে বেশি প্রতিরক্ষা। এটা করোনার ক্ষেত্রে আসলে তেমন কার্যকরী নাও হতে পারে। এখানে টি সেল বেসড যে মেমোরি সেল আছে সেটাও প্রতিরক্ষা দেয়। তার মানে সবকিছু মিলে যে করোনার যে অ্যান্টিবডি টেস্ট করার যে উদ্দেশ্য, যে কতটুকু হলে এটা সঠিকভাবে জানা যাবে না, তার চেয়ে বড় আরো কনফিউশন তৈরি হবে। সেই জন্য মাস লেভেলে জনসাধারণ আসলে এই টেস্টটা না করাই ভালো, এক মানে সাইন্টিফিক্যালি। তবে রিসার্চ পারপাস যে বাংলাদেশের যে পপুলেশনে কত পার্সেন্ট লোক অ্যান্টিবডি মানে ক্যারি করছে কোভিড এর সেরো প্রিভ্যালেন্স, সেটা করা যেতে পারে, কিন্তু ব্যক্তিগত লেভেলে না করাই ভালো। যে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে করোনা তো মিউটেশন করে বারবার নতুন নতুন ফর্মে এসেছে, তো এই এখন কি নতুন কোনো ভ্যারাইটি বা নতুন কোনো ফর্মে আসার কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, ভাইরাসের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে প্রতিনিয়ত ভ্যারাইটি তৈরি করে। যেমন ধরেন ভাইরাসের যে প্রুফ রিডিং ক্যাপাসিটি, আমরা যদি বই লেখার সময় মিস্টেক হয় ওটা কারেকশন করার সিস্টেম আছে, প্রুফ রিডার থাকে।
ডিএনএ ভাইরাস বা আমাদের বায়োলজিক্যাল সিস্টেম ওইরকম প্রুফ রিডিং ক্যাপাসিটি থাকে, কিন্তু এই ভাইরাসের আরএনএ ভাইরাসের প্রুফ রিডিং ক্যাপাসিটি নেই, প্রতিনিয়ত মিস্টেক হচ্ছে। তো সেই হিসাবে নতুন নতুন ভ্যারাইটি আসবে, তবে প্রশ্ন হচ্ছে সেই ভ্যারাইটি গুলো কি এই ডেল্টার চেয়ে আরো ভয়ঙ্কর হতে পারে কিনা। তবে আসার কথা হচ্ছে যে যদিও আসে, ধরেন করোনার শুরুতে পৃথিবীর ম্যাক্সিমাম লোক অপরিচিত ছিল এই ভাইরাসটার এগেইনস্টে। তো তখন একটা নতুন ভাইরাস যেটাকে প্রতিরোধ করার যে অ্যান্টিবডি পপুলেশনে ছিল না, তারা যেভাবে ক্ষতি করতে পেরেছে, এখন যদি নতুন ভ্যারাইটিও আসে আমার মনে হয় না এত পাওয়ারফুল হবে, এত শক্তিশালী হবে। কারণ অনেক লোক ভ্যাকসিন নিয়েছে এবং অনেক মানুষ করোনায় ইনফেক্টেড হয়েছে, সংক্রমিত হয়েছে। সবকিছু মিলে যে কিছুটা পপুলেশন লেভেলে প্রোটেকশন দিবে। তো জি, আশা করা যায়, জি, আশা করা যাচ্ছে যে আসলেও ওইরকম হয়তো আসবে না, তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যারা দ্বিতীয় ডোজ 2 ডোজ টিকাই নিয়েছেন এবং আক্রান্ত হয়েছেন তাদের পুনরায় করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু এবং সেই ক্ষেত্রে তীব্রতা কেমন হতে পারে? যারা 2 ডোজ টিকা নিয়েছেন প্লাস আবার ইনফেক্টেড হয়েছিলেন, তাদের করোনার যে প্রতিরক্ষা অনেক বেশি হওয়ার কথা। তো তবে 100% তো বলা যায় না যে আসলে যে সংক্রমিত হবে না। তো সংক্রমিত হলেও তীব্রতা কম হবে, এটা বিভিন্ন রিসার্চে উঠে আসছে যে 2 ডোজ নেওয়ার পর যদি করোনা হয়ও, তবে হসপিটালাইজেশন রেট কমে যায়। তো এটা একটা। আবার যারা ধরেন এখনো টিকা নিতে পারেননি কিন্তু করোনা দ্বারা সংক্রমিত হয়েছিলেন, তো তারাও বলা যায় যে এক ধরনের প্রোটেকশন পাবেন করোনার এগেইনস্টে। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে বুস্টার ডোজ নেওয়ার যৌক্তিকতা কতটুকু? এখন যে বুস্টার ডোজ মানে থার্ড ডোজ যেটা, তো এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এখন জিনিসটা হচ্ছে কিছু নৈতিক বিষয় আছে এখানে, যে ওয়ার্ল্ডের অনেক লোক যারা ডেভেলপিং কান্ট্রি, তারা একটা ডোজও পায়নি অনেক দেশে, এবং অনেক দেশে করোনা মানে আগামী বছরও পাবে কিনা সন্দেহ এরকমও আছে। সেই হিসাবে যারা 2 ডোজ কমপ্লিট করে ফেলেছে উন্নত দেশগুলো, তো তাদের তৃতীয় মধ্যে ডোজও দেখা কিন্তু যাচ্ছে নিচ্ছেন। হ্যাঁ 3টা নিচ্ছে। এখন যেই জিনিসটা হচ্ছে, যেটা বলা হচ্ছে যারা খুব হাই রিস্ক গ্রুপে, যারা অনেক বয়স্ক মানুষ, তো তাদের ক্ষেত্রে বুস্টার ডোজ গুলো নেওয়া হচ্ছে উন্নত দেশে, তবে সবার জন্য মানে রেকমেন্ড করা হচ্ছে না। যে আরেকটি বিষয় জানতে চাচ্ছেন, আপনি নিশ্চয়ই জানেন যে সব ধরনের বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সেগুলো খুলে দেওয়া হচ্ছে। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে করোনা যেন নতুন করে সংক্রমণ না হয়, সেই জন্য আমাদের কোন কোন দিকে সতর্ক থাকতে হবে? এখন যে জিনিসটা হচ্ছে যে ভ্যাকসিনেশন, যে টিকা নিতে হবে। আর আসলে যে অবস্থা 2 বছর হয়ে গেল, মানুষের মধ্যে যে স্বাস্থ্য সচেতনতা মানার মানে আগ্রহ কমে গিয়েছে, শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো সেই হিসাবে সর্বোচ্চ চেষ্টা করা আর টিকা দেওয়া, তাছাড়া তো আসলে করোনার বিরুদ্ধে প্রোটেকশন করার তেমন অন্য কোনো হাতিয়ার নাই। তবে গুড নিউজ যেটা হচ্ছে যে মার্ক ফার্মাসিউটিক্যাল নতুন একটা ড্রাগ আবিষ্কার করেছে, যেটা দেখিয়েছে যে অ্যান্টিভাইরাল পিল, তো ওটা 50% হসপিটালাইজেশন রেট কমাতে পারে। এই ধরনের ডিসকভারি গুলো আসলে খুব ভালো হবে, যে করোনা ট্রিটমেন্টের জন্য, করোনা হলেও যেন তাকে যদি ওষুধটা খায় তাহলে হসপিটালে ভর্তি হওয়ার প্রবণতা কমে যাবে, যেটা ভ্যাকসিনের কাজ করছে। এটা একটা গুড নিউজ। যেহেতু করোনার সংক্রমণ এখন বাংলাদেশে 3-এর নিচে আছে, এই ধারাটি অব্যাহত রাখার জন্য দেশের মানুষকে, সরকারকে কি ভাবে কোন কোন নিয়মের মধ্যে চলতে হবে, খুব সংক্ষিপ্ত করে? আসলে নিয়মে যেভাবে বলা হয় ওইভাবে তো আমরা নিয়ম মেনে চলতে পারি না। তবে যেটা করা যেতে পারে, আমাদেরকে প্রিপারেশন রাখতে হবে, যদি ওয়েভ আসে, পর্যাপ্ত অক্সিজেন এবং হসপিটাল বেড যেন থাকে। এটা যদি নিশ্চিত করতে পারে তাহলে করোনা জি, ডক্টর নিয়ন্ত্রণ মোহাম্মদ করা সরোয়ার যাবে। হোসেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। করোনা গতি প্রকৃতি নিয়ে কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেনের সাথে। এই ছিল আজকের করোনা নিউজ লাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।